হ্যালো বন্ধুরা, এক্সপ্লেন করতে যাচ্ছি কোরিয়ান বিএল সিরিজ দ্য প্রসিকিউটরস প্রপোজালের এপিসোড 3। এই ড্রামাটা দিন দিন অনেক বেশি স্পাইসি আর অনেক বেশি থ্রিলিং হতে যাচ্ছে। আশা করি তোমরা বোর হবে না। চলো তাহলে আমরা ড্রামাতে ফেরত যাই। জু তাইসাং যখন লি চাইহাকে জোর করে কিস করে, তখন সে বলে যে আপনি না আমাকে হেট করেন, তাহলে আমাকে এরকম করছেন কেন? তখন জু তাইসাং সে রেগে যায় আর বলে যে তোমার কোনো কথা নেই, আমি যা বলবো তোমাকে তাই করতে হবে, আর আমি তোমাকে যা গিফট করবো তোমাকে সেটাই নিতে হবে। এই কথা শুনি দেখাতে ওর চোখ দুটো একদম ছলছল করে। সে তখন তাইসংয়ের দিকে তাকায় আর বলে যে আমি একজন মার্ডারের ছেলে, আর এটাই আমাকে ছোট করার জন্য কোনো কারণ না। এই কথা শুনি তখন তাইসং সে বলে যে তাই নাকি? তাহলে তুমি এখনো এখানে কি করছো? তুমি রিজাইন কেন করছো না? আর আমি হেট করি তোমার মতো এরকম মানুষজনদেরকে। লি চাইহা জো তাইসংয়ের চোখে চোখ রাখে আর বলে যে কারণ আমি পালিয়ে যেতে চাই না, আর আমার পালিয়ে যাওয়ার কোনো কারণে নেই। আমি লি গিলসং এর ছেলে হওয়ার আগে আমি লি চাইহা, আর এটাই আমার পরিচয়। আর এখন আমি জো তাইসং এর ইনভেস্টিগেটর। আমার যেটা করা দরকার আমি সেটাই করব। এই কথা শুনেই জো তাইসাং ওর হাতটা চেপে ধরে আর নিজের কাছে নিয়ে আসে। তারপর ওর দিকে তাকিয়ে বলে যে আমি তোমাকে ততক্ষণ পর্যন্ত অপমান করতেই থাকবো যতক্ষণ পর্যন্ত তুমি লি গিলজং এর ছেলে থাকবে। এই কথা শুনেই তখন ওর হাতটা সরিয়ে দেয় লি চাইহা আর বলে যে আপনার যা খুশি আপনি সেটাই করতে পারেন। এবং সে আর বলে যে আপনি চাইলে আমাকে ফায়ারও করতে পারেন, কিন্তু আমি আগে একদমই রিজাইন করব না। এই কথা শুনে জো তাইসাং বলে যে আমি কিউরিয়াস যে আসলে কে গিভ আপ করবে। এই কথা বলার পর সে আর বলে যে তুমি যে আমাকে রেসপেক্ট করো এটা আমার অনেক বেশি খারাপ লাগে। তোমার থেকে রেসপেক্ট পাওয়া বা তুমি আমাকে রেসপেক্ট করো, এই জিনিসটা আমাকে একদম সিক করে দিচ্ছে। এরপর সে ওই ফাইলগুলোর দিকে তাকায় আর বলে যে মাত্র ১ সপ্তাহ। এই ১ সপ্তাহের ভিতরে তুমি এগুলোর সমাধান আমাকে দেবে। এই কথা বলেই সে ওখান থেকে বের হয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই যে জু তাইসাং সে একটা মেমোরিয়াল ইয়ার্ডে আসে এবং সেখানেই সে ইয়নসিয়ন নামের একজনার একটা ছবির সামনে দাঁড়ায়। সে আসলে ওর সহকর্মী ছিল এবং কোনো একটা কারণে সে মারা গেছে। তখনই ও ছবির সামনে দাঁড়িয়ে ও আবার পাস্টে ফেরত যায়, যেখানে দেখা যায় যে ইয়ন সে অনেক বেশি টেনসড হয়ে যায় আর জু তাইসং সে ওর কাছে যায়। প্রসিকিউটর ইয়ন সে জু তাইসং এর হাতে একটা ফাইল দেয় আর সেই ফাইলটি জু তাইসং দেখতে থাকে। তখনই প্রসিকিউটর ইয়ন বলে যে ওসং গ্রুপ ক্যাসিনো হোটেলের নিলামের সাথে কাঙ্গুসাং এর মামলার কোনো গভীর সম্পর্ক নিশ্চয়ই আছে। যার বলে কাঙ্গুসাং এর আগে ওসং গ্রুপকে হোটেলের নিলামে হারিয়ে দিয়েছিল। কাঙ্গুসাং মারা যাবার পরপরই ওসং কনস্ট্রাকশন এই নিলামটা জিতে নেয়। এই কথা শুনি তখন প্রসিকিউটর জু সেই ফাইলটা দেখতে দেখতেই বলে যে ক্যাসিনোর প্রথম বস কাঙ্গুসং এর হত্যাকাণ্ড, আর এর খুনি ছিল তার নিজেরই বন্ধু এবং তার ড্রাইভার, ও তার নাম ছিল লি গিলিয়ং, এবং সেই কাঙ্গুসংকে হত্যা করেছে। এরপরই প্রসিকিউটর ইউন বলে যে লে গিলিয়ং এর ছেলে সেদিন তার ডায়েরির লেখাগুলো প্রমাণ হিসেবে জমা দিয়েছে, আদালতে সাক্ষ্য দিয়েছিল। সে দাবি করেছিল যে লে গিলিয়ং এর কাছে পাওয়া ১ মিলিয়ন ওন কাঙ্গুসংকে খুন করার টাকা ছিল না। এরপর সে আরও বলে যে সেখানে স্পষ্ট লেখা ছিল যে এটা তার বাবা কাঙ্গুসাং এর কাছ থেকে বোনাস হিসেবে পেয়েছিল। জু তাইসাং বলে যে তুমি কি ওই বাচ্চাটার কথা বিশ্বাস করো? এমন কথা কে বিশ্বাস করবে? তখনই প্রসিকিউটর ইউন বলে যে আমি জানি প্রসিকিউটর এবং পুলিশ কেউই তখন তার কথা কানে নেয়নি। প্রসিকিউটর ইউন তখন আরও বলে যে কিন্তু যদি সে মিথ্যা না বলে থাকে? তখন প্রসিকিউটর আরও যোগ করে যে লি গিলিয়ং কেন শুধু শুধু কাঙ্গুসাংকে হত্যা করবে? সে কি মাত্র ১ মিলিয়নের জন্য এত বড় একটা অপরাধ করবে? সে আরও যোগ করে যে কোথাও কোনো একটা বড় গড়বড় আছে। তাইচাং তখন বলে যে কিন্তু সব তথ্য প্রমাণ তো লি গিলিয়ং এর পক্ষেই যাচ্ছে। আমাদের কাজ প্রমাণ দেখে মামলার সমাধান করা, মনে খেয়াল বা আন্দাজের উপর ভিত্তি করে নয়। তখনই দেখা যায় প্রসিকিউটর ইউনসে বলে যে আমি জানি না ওপরের মহলের লোকজনের কাছে এই খবরটা কিভাবে পৌঁছালো। তারা শুরু থেকেই এই ফাইলটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। মনে হচ্ছে এর পেছনে ওসম গ্রুপের কোনো হাত আছে। এবার সে আর বলে যে ডাল মেকুস কালাহে দেখেই তারা এত তাড়াহুড়ো করছে, এটা আমি নিশ্চিত। প্রসিকিউটর জু দয়া করে আমাকে একটু সাহায্য করুন। এই কথা বলার পরে সে আবারও বলে যে আমার ওই বাচ্চাদের সাথে একবার দেখা করা দরকার। মানে এই দুজন যে খুনি আর ভিকটিম তাদের ছেলেদের কথা বলছিল। তখনই প্রসিকিউটর জু সে বলে যে হ্যাঁ, লি গিলিয়ং এর ছেলে আর কাঙ্গুসং এর ছেলে ওই ঘটনার সময় তার বাড়িতেই উপস্থিত ছিল। জু তাইচাং তখন ইয়নের দিকে তাকায় আর বলে যে তোমাকে তাদের নিয়ে চিন্তা করতে হবে না, এই ব্যাপারটা তুমি আমার উপর ছেড়ে দাও। এই কথা শুনেই প্রসিকিউটর ইউন সে অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে যে ধন্যবাদ তাইসন, তোমাকে অনেক অনেক বেশি ধন্যবাদ। এরপর আমরা দেখতে পাই যে প্রসিকিউটর জু সে তার অফিসে বসে লি চাইহার বাবার ফাইলটা দেখছিল এবং সেখানেই জানতে পারে যে লি চাইহা আসলে তারই ছেলে। এটা জেনে ওর রাগ আরো বেড়ে যায়। তখনই সে ওর প্রোফাইলটা খোলে আর দেখতে পায় ও একজন পুলিশ অফিসার। তখনই সে একা একাই বলে যে একজন খুনির ছেলে শেষমেশ পুলিশ ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পেল। সে একটু অবজ্ঞা করে এবং সে একা একাই বলে যে সে কি আসলে মনে প্রাণে বিশ্বাস করে যে তার বাবা নির্দোষ। এরপর সে আরো বলে যে আমি বুঝতে পারছি না যে ছেলেটা কি চরম নির্লজ্জ নাকি আস্ত একটা বোকা। এরপরেই সে তার ফোনটা বের করে আর ইয়নসিয়নকে কল করার চেষ্টা করে, কিন্তু তার ফোনটা বন্ধ আসে। সেটা দেখে সে অনেক বেশি চিন্তিত হয়ে যায়। তখনই একটা কলিগ তাকে কল করে আর ইয়নসিয়নের মৃত্যুর খবরটা ওকে দেয়। আর সেটা শুনে ও একদম হতভম্ব হয়ে যায়। এরপরেই আমরা আবার বর্তমানে ফেরত আসি। তো তাইচাং এবার ফুলটা দিয়ে ওখান থেকে চলে যেতে নেয়।
তখনই ডিরেক্টর তাক নামে একজন লোককে সে দেখে। এই লোকটার পরিচয় এখন আমরা সঠিক জানি না। তখন ওর কাছে যায়। আর ডিরেক্টর তাক ওকে দেখেই বলে যে, আরে জুতাই চাং, তুমি এখানে কি করছো? তখনই ও ইনসুলিনের কথা বলে যে তার কবর এখানেই। সেটা শুনেই তখন দেখা যায় যে ও ডিরেক্টর তাক বলে যে, তুমি কেন বারবার এখানে আসছো? শুধু শুধু কষ্ট পেতে? পিছনের কথাটা ভুলে যাও না। তখনই প্রসিকিউটর সে বলে যে, আসলে সেরকম কিছুই না। এরপর সে ডিরেক্টর তাকে জিজ্ঞাসা করে যে, আপনি এখানে কি করছেন? তখন প্রসিকিউটর তাক সে বলে যে, আসলে আমার একটা বোন ছিল। সে খুব অল্প বয়সে মারা গিয়েছিল। সে এখানে আছে। তাই আমি মাঝে, মাঝেই এখানে আসি। এই কথা বলার পরে জুতাই সাং বলে যে, আমি তো জানতামই না যে আপনার একটা বোন ছিল। এই কথা বলার পর সে আরো বলে যে, আপনারা দুজনে নিশ্চয়ই খুব ঘনিষ্ঠ ছিলেন। তখনই প্রেসিডেন্ট তাক সে বলে যে, ও যখন মারা যায় তখন আমি কিশোর। সম্ভবত এইজন্যই তুমি এই ব্যাপারটা জানতে না। জো তাইচাং চুপ করে থাকে। তখন ডিরেক্টর তাক আবার বলে যে, তোমাকে দেখতে বাইরে থেকে খুব কঠোর বা নিষ্প্রভ মনে হলেও তুমি আসলে সম্পর্কের গভীর কদর করো। এরপর জো তাইচাং বলে যে, অথচ আমি তো কোনো সাহায্যই করতে পারলাম না। আমি সম্পর্কের কদর করলেই বা কি আর না করলেই বা কি। আসলে সে কথাটা মূলত ইনসুলিনের ব্যাপারে বলছিল যে তার মৃত্যু হয়ে গেছে কিন্তু সে কিছুই করতে পারেনি। এটাই মূলত বোঝাচ্ছিল। তখনই ডিরেক্টর তাকে বলে যে, আচ্ছা চলো পাশে একটা ভালো রেস্টুরেন্ট আছে, সেখানে গিয়ে আমরা নুডলস খাই। তখনই জুতা এসে বলে যে, আচ্ছা ঠিক আছে। এরপরই তারা দুজনেই ওখান থেকে চলে যায়। এরপরে আমরা অফিসে ফেরত আসি। দেখা যায় যে লি সাইহা সে কাজে অনেক বেশি ব্যস্ত হয়ে যায়। তার দুটো হাতই আটকা থাকার কারণে সে তার কফি মগটা মুখে নেয় আর কিছু ফাইল দেখতে দেখতে ভেতরে আসছিল। তখনই তার পূর্বের ডিপার্টমেন্টের কিছু ছেলেরা আসে ওখানে এবং ওকে দেখেই তারা টিজ করার সিদ্ধান্ত নেয় এবং এসে ইচ্ছে করে ওকে ধাক্কা দেয়, যার কারণে ওই কফিটা একটু তাদের গায়ে লেগে যায়। আর তারা বলে যে, তুমি অনেক বেশি বার বেড়েছো। এরপর দেখা যায় যে লি চাহিয়া সে অবাক হয়ে ওদের দিকে তাকিয়ে থাকে। আবার ওই ছেলেটা বলে যে, আমাদের মতো সিনিয়রদের পেছনে ফেলে নিজে আগে আগে প্রসিকিউটরের অফিসে গিয়ে জায়গা করে নিলে। দেখা যায় যে লি চাহিয়ার চেহারা একদম অন্যরকম হয়ে যায়। সে বলে যে, আই এম সরি। কিন্তু তাতেও তারা সন্তুষ্ট হয় না। তখন দেখা যায় ওর হাত থেকে যে কাগজগুলো পড়ে যায় ধাক্কা খাওয়ার ফলে, সেগুলো তুলতে নেয়। আর তখনই একটা ছেলে আরেকটা ছেলেকে ইশারা করে। দেখা যায় কেউ কেউ ওর কাগজগুলো পা দিয়ে আরো দূরে ঠেলে দেয় এবং আরেকটা ছেলে তো ওর হাতের উপরেই পা দিয়ে বসে। ও ব্যথা পায়। তখনই ছেলেটা বলে যে, আহ সরি, সরি, আমি তোমাকে দেখিনি। লি চাইহা ব্যথা পেলেও সে কিছুই বলে না। তার চোখ দুটো ছলছল করে ওঠে। আর এই পুরো দৃশ্যটা জো তাইসং দেখতে পায়। কিন্তু সে কিছুই বলে না। হঠাৎ করেই লি চাইহার সাথে জো তাইসং এর চোখাচোখি হয়। তারপর সে ওখান থেকে চলে যায়। অফিসে ঢুকেই সে লি চাইহার যে টেবিল থাকে সেটা একদম অগোছালো দেখতে পায়। তখনই সং হানুয়েল সে তাড়াতাড়ি করে ওটা ঠিক করে আর বলে যে, আসলে আমার মনে হয় যে লি চাইহা সে কয়েকদিন ধরে রাতে এখানেই থাকছে। তাই জন্য এটা একটু এলোমেলো। আমার মনে হয় সে অনেক বেশি হার্ড ওয়ার্ক করছে। এই কথা শুনে তখনই জো তাইসাং সে বলে যে, আচ্ছা ঠিক আছে। তাহলে সে যখন আসবে বলবে আমার চেম্বারে আসতে। তার সাথে আমার কথা আছে। তখনই সান হাঙুইল সে বলে যে, আচ্ছা ঠিক আছে। এরপরই আমরা দেখতে পাই যে লি তাইহা সে জো তাইসাং এর অফিসে আসে আর তার কাজের যে রিপোর্টগুলো সেগুলো করতে থাকে। তখনই জো তাইসাং সে বলে যে, তুমি তো দেখছি ১ সপ্তাহের মধ্যে সবকটা ফাইল একদম খুঁটিয়ে পড়ে ফেলেছো। আমি সত্যিই ইমপ্রেসড। এরপর সে আরো বলে যে, এমনকি তুমি সব ধরনের আইন আর পুরনো নজিরও খুঁজে বের করেছো। তখনই দেখা যাচ্ছে প্রসিকিউটর সে আরো বলে যে, যে মামলাগুলোর রায় অলরেডি হয়ে গেছে সেগুলোর ক্ষেত্রেও তুমি চার্জশিট বজায় রেখেছো। তোমার এই নিষ্ঠার প্রশংসা করতে হয়। লি চাইয়া একটু কনফিডেন্স খুঁজে পায়। তখন প্রসিকিউটর সে বলে যে, আফটার অল, এক্সাম্পল স্বরূপ তুমি প্রথম কেসটার কথাই ধরো, যেখানে অভিযোগটি খুনের চেষ্টা ছিল না, ছিল ধর্ষণ। লি চাইয়া তখন বলে যে, অথচ সন্দেহভাজন নিজে স্বীকার করেছে যে সে ভিকটিমের গলা ততক্ষণ টিপে ধরে রেখেছিল যতক্ষণ না সে ভেবেছে যে সে মারা গেছে। প্রসিকিউটর বলে যে, আমারও ঠিক সেটাই মনে হয়। তখনই সে আরো করে যে, তাই আমাদের মনে হয় এই মামলাটিকে স্রেফ ধর্ষণ নয়, বরং খুনের চেষ্টা হিসেবেই রুজু করা উচিত। এই কথা বলার পর সে সাথে সাথে আরো করে যে, আগের প্রসিকিউটর এই মামলাটিকে স্রেফ এড়িয়ে বা ধামাচাপা দিয়ে গেছেন। তখনই প্রসিকিউটর সে বলে যে, কিন্তু আসল সমস্যা হলো অন্য সব অভিজ্ঞ সিনিয়র ইনভেস্টিগেটর বাদ দিয়ে আমি কেন ঠিক তোমাকেই বেছে নেব? তার কোনো জোরালো কারণ আমি এখনো দেখতে পাচ্ছি না। একজন ইনভেস্টিগেটর হিসেবে তুমি জাস্ট সোচো, তুমি জাস্ট তোমার ডিপার্টমেন্টে ফেরত যাওয়ার জন্য রেডি হও। তখনই লিচাইয়ার চোখ মুখ একদম অন্ধকার হয়ে যায়। প্রসিকিউটর সে উঠে দাঁড়ায়। তখনই লিচাইয়া দাঁড়িয়ে থাকে। আর প্রসিকিউটর বলে যে, তুমি দাঁড়িয়েছো কেন? যাও ওখান থেকে। তখনই লিচাইয়া ওখানে দাঁড়িয়ে থাকে। প্রসিকিউটর তার কোটটা নিতে নেয়। তখনই ওখানে থাকা একটা অস্ত্র তোলে লিচাইয়া আর বলে যে, আচ্ছা এমনও তো হতে পারে যে খুনের আসল অস্ত্রটি কোনো সুই বা শিক ছিলই না। এই কথা শুনেই প্রসিকিউটর ওর দিকে তাকায়। লিচাইয়া তখন আবার বলে যে, আমি ওসব অ্যাপার্টমেন্টের সে পার্ক বুড়ির হত্যাকাণ্ডের কথা বলছি। এরপর সে আলোচনা করে যে, ঠিক ৭ বছর আগে দানহিয়ন শহরে যে ঘটনাটি ঘটেছিল। এরপর প্রসিকিউটর সে বলে যে, হুম, বলো, আমি শুনছি। আমি এটা ভালোভাবে দেখেছি। এটার লেন্থ 25 সেন্টিমিটার এবং থিকনেস অ্যাবাউট 3 মিলিমিটার। বাট অ্যাকর্ডিং টু অটোপসি রিপোর্ট এটা একদমই মিলছে না। ডায়ামিটার বলছে যে ওটা 5 মিলিমিটার ছিল। এই কথা শোনার পরে দেখা যায় যে প্রসিকিউটর ওর হাত থেকে সে উল্টো নিয়ে নেয়। তারপরই একটা স্টাফ করার ভান করে বলে যে, তারা ওই বোন কেন চেঞ্জ করবে? এবং সেটা তো সাথেও নিয়ে যেতে পারতো।
তখনই লিজাইয়া তার হাতে করে নিয়ে যারা বলে যে যদি এটা সেম না হতো তাহলে পুলিশ অবশ্যই তাদের সর্বোচ্চ দিয়ে এটা খুঁজে বের করতো। তখনই দেখা যায় জুতাইসাং বলে যে তাহলে ওটা কি নিয়ে গেছিল যাতে সে পরবর্তীতে আরো ক্রাইম করতে পারে। এই কথা শুনে লিজাইয়া কিছুই বলতে পারে না। তখনই জুতাইসাং ওর হাত থেকে আবার সে অল্টো নিয়ে যায় আর নিজের ঘাড়েই সে অভিনয় করে দেখায় যে ১ ২ ৩ এরকম ২০ বার তার ঘাড়ে তাকে আঘাত করা হয়েছে। লিজাইয়া সে যেন চোখের সামনেই ওই দৃশ্যটা দেখতে পাচ্ছিল। তাইসাং সে লি চাইহার দিকে তাকায় আর বলছে তোমার কি মনে হয়। তখন দেখা যায় লি চাইহার মুখ থেকে একদমই কথা বন্ধ হয়ে যায়। তারপরেই দেখা যায় হঠাৎ করে ও বাস্তবে ফেরত আসে। তাইসাং সে ওই অলটা সামনে রাখে আর ওকে বলে যে লি গিলিয়ং সেও এভাবেই একটা ওল দিয়ে কাউকে খুন করেছিল। এরপরই দেখা যায় যে লি চাইহা সে আবারও সেদিনের কথা মনে পড়ে যে তার বাবা কি করেছিল। তার হাত কাঁপতে থাকে, সে হাত কাঁপা কাঁপা অবস্থায় ওই অলটা সে হাতে নেয়। তাইসাং লি চাইহার অবস্থা দেখে সে একটু মজা পায়। এরপর সে বলে যে কিন্তু যে ধরা দিয়েছিল পুলিশের কাছে সে ছিল ৭০ বছর বয়সী একজন লোক যার পুরনো কোনো পুলিশ রেকর্ড ছিল না। ইভেন এই ভিকটিমের সাথে তার কোনো সম্পর্কও নেই। তাহলে কেন? তোমার কি মনে হয় কে তাকে খুন করেছে? এবং ওই লোকটা কেনই বা তার নিজেকে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছিল? তোমার কি মনে হয় এটা অন্য কোনো কেসের সাথে জড়িত? দেখা লি চাইহা সে কিছু একটা ভাবতে থাকে। এইসব প্রশ্নে তার কোনো উত্তর থাকে না। প্রসিকিউটর জু তাকে আরো কিছু জিজ্ঞাসা করে কিন্তু ওর এরকম অবস্থা থেকে সে হতাশ হয়ে যায়, বলে চলে যায় ওখান থেকে। এই কথা বলে সে তার কাজ করতে নেয় কিন্তু লিচাই ওখানে দাঁড়িয়ে থাকে। জু তাইচং বলে যে কি হলো, যাও। তখন আমরা দেখতে পাই যে দরজা খুলে ওখানে লিচাইহার যে আঙ্কেল থাকে সে চলে আসে। তাকে দেখেই লিচাইহা একদম ভড়কে যায়। সে তাড়াতাড়ি করে এসেই ওকে জড়িয়ে ধরে আর বলে নিভু, অনেকদিন পর তোমার সাথে আমার দেখা, তুমি বেশ বড় হয়ে গেছো দেখছি। এই কথা বলে ওর মাথায় হাত বুলায়। এরপর সে জু তাইসংয়ের দিকে তাকায় আর বলে যে আমরা একটু হেঁটে আসছি। এই কথা বলে ওর হাত ধরে টেনে রুম থেকে বাইরে নিয়ে আসে। এরপরই সে লিচাইহার যে নাম প্লেট থাকে সেটা দেখতে থাকে এবং বলে যে তুমি তো বেশ সাকসেসফুলি মনে হচ্ছে। এরপর সে ওর ডেস্কের টেবিলে বসে পড়ে আর ওর ল্যাপটপটা হাতাতে থাকে। তখনই লিজাইয়া ওকে বলে যে আঙ্কেল চলেন আমরা বাইরে গিয়ে কথা বলি। কিন্তু ওর আঙ্কেল ওকে অনেকটা ধমক দেয়, বলে যে গুডনেস, শুনলাম তুমি প্রসিকিউটরের অফিসে কাজ করছো, তুমি মনে হয় অনেক বেশি বিজি। এরপর সারা বলে যে আর এই জন্য আমি তোমাকে ডিস করতে পারিনি। এরপর সে বলে যে আচ্ছা এখানকার মানুষজন কি জানে। তখন দেখা যায় যে ও চুপ করে থাকে। ওর আঙ্কেল আবার বলে যে, "তুমি যে একজন মার্ডারারের ছেলে?" লি চাহিয়া চুপ করে থাকে। তখন প্রসিকিউটর জো জানালা দিয়ে এসব দেখতে থাকে। এরপর ওর আঙ্কেল আবার বলে যে, "তুমি একজন অরফান আর মার্ডারারের ছেলে। তারপর আমি তোমাকে বড় করেছি। অবশ্যই তোমার এই ঋণ তোমার মৃত্যুর আগ পর্যন্ত আমাকে পরিশোধ করা উচিত।" এই কথা বলার পরেই দেখা যায় লিজাইয়া তাড়াহুড়ো করে আর বলছে, "আঙ্কেল আপনার বিজনেস কি ভালো চলছে না? আপনি কি আমার কাছ থেকে টাকা চান? আমি আপনাকে টাকা দেব। তারপরও এখানে কখনো আসবেন না।" এই কথা বলতেই ওর আঙ্কেল রেগে যায়। আর রেগে ওর দিকে তেড়ে আসে আর ওকে একটা চড় মারতে নেয়। তখন প্রসিকিউটর জু দরজা খুলে বেরিয়ে আসতে নিয়েও আবার থেমে যায়। দেখা যাচ্ছে লি চাইহা সে অনেক ভয় পাচ্ছে ওর আঙ্কেলকে। ওর আঙ্কেল বারবার করে ওকে হুমকি-ধামকি দিচ্ছিল। এরপরে দেখা যায় যে ওর আঙ্কেল আবারও ওর কাছে আসে। ওর গালে হাত রাখে। ওর চোখে পানি চলে আসে। তারপর আঙ্কেল আবার বলে যে, "তুমি কি জানো? তোমার মতো একজন মানুষকে এখানের কেউ কখনোই ওয়েলকাম করবে না।" ওর আঙ্কেল আবার বলে যে, "আর কেউ তোমাকে পছন্দও করবে না।" এই কথাগুলো শুনতে পায় জু তাইচং। সে কিছুই বলে না। ওর আঙ্কেল তখন আবারও বলে যে, "আমি তোমাকে অনেক বেশি ঘৃণা করি। আর তোমার যাই হোক না কেন তাতে আমার কোনো কিচ্ছু যায় আসে না। যাই হোক না কেন এই সবকিছুই তোমাকে সহ্য করতে হবে।" এই কথার সাথে সাথেই তার জু তাইসং এর কথা মনে পড়ে যে সেও ওকে সেইম কথাটা বলেছিল। ওর চোখ দিয়ে পানি পড়ে যায়। এরপর ওর আঙ্কেল আবারও ওর গায়ে হাত দিতে নেয়। তখনই ওখানে সাং হানুইল চলে আসে আর তাকে দেখেই বলে যে, "আপনি কে?" কিন্তু ও কিছুই বলে না। ওর আঙ্কেল তখন বলে যে, "আমি এখন চলে যাচ্ছি। অবশ্যই তোমার সাথে আবার যোগাযোগ হবে।" লি চাইহা এই কথা বলেই সে ওখান থেকে চলে যায়। হানুইলের সামনে দাঁড়িয়ে বলে যে, "তার খেয়াল রেখো।" এরপর সে রুম থেকে বের হয়ে যায়। আর সং হানুইল তখন ওর কাছে আসে, মানে লি চাইহার কাছে আসে আর বলে যে, "এটা কি তোমার বাবা ছিল?" লি চাইহা কিছুই বলে না। তখনই ওর ফোনটা বেজে ওঠে। ও ফোনটা রিসিভ করে আর দেখা যায় যে পুলিশ অফিসার মানামের একজন কল করে। ফোনটা পিক করার সাথে সাথেই ওই লোকটা অনেক বেশি চিল্লাপাল্লা শুরু করে দেয়। দেখা যায় সন হানুইল সে একটু ইতস্তত করে আর তখন ওই লোকটা লি চাইহাকে চায়। বলে যে, "মিস্টার লি আপনার সাথে কথা বলতে চাইছে।" লি চাইহা ফোনটা পিক করে। লি চাইহার সাথে ওই লোকটা একই বিহেভ করে। আর তখনই জু তাইসং এসে ফোনটা ধরে আর ওই লোকটার সাথে কথা বলে। দেখা যায় সাথে সাথেই লোকটা একদম মিইয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই যে জু তাইসং সে বেশ কতগুলো কথা বলে। ও জায়ুনের মৃত্যুর সাথে রিলেটেড যে সিসিটিভি ফুটেজ আছে সেগুলো সে চেয়ে পাঠায়। এরপর সে ফোনটা রেখে দেয়। ফোনটা রাখার পরেই সে লি চাইহার দিকে তাকায় আর লি চাইহা ওর দিকে তাকিয়ে থাকে। এরপরে আমরা দেখতে পাই যে তারা সেই ভিডিওগুলো পায় এবং তারা ৩ জন একসাথে সেই ভিডিওগুলো দেখতে থাকে যে আসলে ও জাইয়ের সাথে ঠিক কি হয়েছিল। তখনই দেখা যায় যে ও জাইয়ের নামের মেয়েটা একটা টেবিলের উপর উঠে নাচানাচি করছিল আর সবাই ওকে থামানোর চেষ্টা করছিল। ভিডিও দেখা হয়ে গেলে জু তাইসং উঠে দাঁড়ায় আর বলে যে এটা ড্রাগস ছিল। তখন হানুইল অবাক হয়ে যায়। জু তাইসং ওকে বলে যে, "তুমি পুলিশ স্টেশনে যাও আর ব্লাড স্যাম্পলটা নিয়ে আসো। তারপর ওটা তুমি ফরেনসিকে পাঠিয়ে দাও। আমি আগেই তাদেরকে জানিয়ে রাখছি।" তখনই দেখা যায় লিজাই সে বলে যে, "আপনার কি মনে হয় পুলিশ এটা জানতো না?"
এই কথা শুনেই সাং বলে যে দানিয়ন পুলিশ স্টেশনের কর্মকর্তারা অন্য জায়গার চেয়ে আলাদা, তাদের অনেকেই ক্যাসিনো এবং ওসং কনস্ট্রাকশনের কাছ থেকে ঘুষ নিচ্ছে। এই কথা শুনেই তখন লিজাইয়া বলে যে তাহলে কি ও জাইয়নের মাদক নিচ্ছিল কিনা তা নিয়ে কি আমাদের নতুন করে তদন্ত করা উচিত। এই কথা শুনেই জুতাই সাং বলে যে পুলিশের ভুল প্রক্রিয়ার কারণে তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা যাবে না, তুমি দ্রুত গিয়ে রক্তের নমুনা নিয়ে এসো। তবে অফিসিয়াল কোনো উপায়ে ফরেনসিক সেন্টার এটা পাঠানো যাবে না, আমাদের যথেষ্ট পরিমাণে সতর্ক থাকতে হবে। এই কথা বলে জুতাই সাং তখন আবার সঙ্গের দিকে তাকায় আর বলছে তুমি তাড়াতাড়ি যাও আর ওই কাজটা করো। এই কথা শুনে সং তাড়াতাড়ি করে ওখান থেকে চলে যায় আর প্রসিকিউটর জু সে রূপ থেকে বের হয়, তার পেছন পেছন লি চাইহাও বের হয়। লি চাইহা এবার তাকে বলে যে রক্তের নমুনায় যদি মাদকের অস্তিত্ব পাওয়া যায়। জু তাইসাং এবার রেগে যায় আর বলে যে তুমি কি প্রসিকিউটর? বেশি কথা না বলে আমি যেটা বলছি তুমি সেটাই করো। লি চাইহা থামে না, সে আবার বলে যে কিন্তু জিয়ন যদি ওই মেথ যে ড্রাগ সেটা নিয়ে থাকে, তাহলে কি ওটা কোরিয়ান দেশে স্মাগলিং করা ড্রাগটাই হবে? আর এই কেসের সাথে কি সে জড়িত? প্রসিকিউটর জু বলে যে আমি তো একটা মোমেন্টের জন্য এই ব্যাপারটা ভুলেই গিয়েছিলাম এবং স্লাইডলি নিয়েছিলাম। সে আরো বলে যে অ্যাসিস্ট্যান্ট লি, আমরা না রাজি হয়েছিলাম যে এটা হয়ে গেলে আপনি আপনার ডিপার্টমেন্টে ফেরত যাবেন। লি চাইহে একটু কষ্ট পায় আর বলে প্রসিকিউটর জু তখন বলে যে তুমি কি আরেকটা চান্স চাও আমার কাছ থেকে? লি চাইহে বলে যে হ্যাঁ। তখন জু তাইসাং সে বলে যে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে একটা ওল্ড কেস দিচ্ছি। তখন লিসাইয়া বলে যে যেকোনো কিছু হোক আমি সবটা ম্যানেজ করে নেব। জো তাইসং বলে যে এই কেসটা অলরেডি ক্লোজ হয়ে গেছে আর সাসপেক্ট সে সুইসাইড করে নিয়েছে। ট্রায়ালের রেজাল্ট বের হওয়ার আগেই এই কথা শুনি লি চাইহার মনে পড়ে তার বাবার কথা, 2010 সালের কথা, যেখানে দেখা যায় ছেলে থাকা অবস্থায় তার বাবা সুইসাইড করে নেয়। ও বুঝতে পারে যে জো তাইসং ঠিক কি বলতে চাইছে। লি চাইহা একদম পাথরের মতো নির্জীব হয়ে যায়। তখন জো তাইসং আবার বলে যে অনেক মার্ডারের মতোই তারা এটা স্বীকার করে না যে তারা এটা করেছে। এরপরই দেখা যায় সারা বলে যে যদিও সকল এভিডেন্স তাদের বিপক্ষেই ছিল। লি চাইহার আর কোনো কিছু বুঝতে বাকি থাকে না, তার চোখে পানি চলে আসে। জো তাইসং বলে যে মার্ডার নিজে আর তার ছেলে তারা দুজনেই এটা একদম অস্বীকার করছে। এটা তুমি জানো তাই না? আর আমি ওইসব বাস্টারদের একদমই হেট করি যারা এগুলো অ্যাডমিট করতে পারে না। এই কথা বলার পর সারা বলে যে আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে তাদেরকে হেট করি। এরপর সে ওই ফাইলটা আবারও নেয় আর বলে যে বাট আমি অনেক বেশি কিউরিয়াস, ওই ছেলেটা কি আসলেই মনে করে যে তার বাবা নির্দোষ ছিল? এই কথা বলে সে ফাইলটা বের করে এবং সারা বলে যে সে কি সত্যিই মনে করে যে তার বাবা কাউকে খুন করেনি। এই কথা বলি সে কাং উসং এর দুটো ছবি রাখে যেখানে দেখা যায় তাকে স্টাফ করা হয়েছে। এরপর সে বলে যে এই যে ও জাইয়ন আর তারা ক্লাসমেট ছিল। এই কথা বলেই সে ওর বাবার একটা ছবি বের করে, ও কাঁপা কাঁপা হাতে সেই ছবিটা হাতে নেয়। তখনই জু তাইসাং ওর দিকে তাকায় আর বলে যে আমি চাই তুমি এই কেসটা হ্যান্ডেল করো। লি চাইয়া ওই ফাইলটা হাতে নেয় আর সে একা একাই বলে যে একদিন আমি আপনাকে প্রমাণ করেই দেব যে আমি আমার বাবার মতো না। বাট এই সব কিছুই তার সেট করা একটা ট্রাপ মাত্র। লি চাইহার চোখে পানি চলে আসে। সে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে জু সাইসং এর দিকে। জু সাইসং অবাক হবার দৃষ্টিতে ওর দিকে তাকায় আর এই চ্যাপ্টারটা এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।